নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইমপ্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কিডনি রোগীর ডায়েট। কিডনির রোগ যাদের রয়েছে তারা কি খাবেন, কি কি খাওয়ার পরামর্শ মেনে চলবেন, সেজন্য আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর অধ্যাপক ডক্টর দেবব্রত সেন, প্রাক্তন বিভাগীয় প্রধান, এসএসকেএম হাসপাতাল। ডাক্তারবাবু, স্বাগত জানাই আপনাকে হেলথ ইমপ্যাক্ট বাংলায়। নমস্কার, আমি প্রফেসর ডক্টর দেবব্রত সেন, নেফ্রোলজিস্ট বলছি। আজকে আমি এই কিডনি পেশেন্টদের খাদ্য বা ডায়েট সম্পর্কে আলোচনা করব। কিডনির অসুখ যখন ধরা পড়ছে তখন সেই রোগীর ডায়েট বা খাদ্য তালিকা একরকম হবে, এবং যখন ডায়ালিসিস শুরু হয়ে যাচ্ছে তখন কিন্তু ডায়েট বা খাদ্য তালিকা আরেক রকম হবে। এই বিষয়ে ডাক্তারবাবু আমাদের বিস্তারিত জানাবেন। ডাক্তারবাবু, যখন কিডনির অসুখ ধরা পড়লো, যখন কিডনি বিকল হতে শুরু করেছে, সেই পর্যায়ের প্রথম ডায়েটটা আগে আপনার কাছ থেকে জানবো। যেহেতু কিডনির অসুখে জিএফআর অনেক কমে যায় এবং বডিতে অনেক দূষিত পদার্থ জমে যায়, নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টস বা নাইট্রোজেন যে প্রোটিন মেটাবলিজমের ফলে অনেক টক্সিক পদার্থ তৈরি হয় বডিতে। যেমন এক্সাম্পল ইউরিয়া, বিভিন্ন রকমের অর্গ্যানিক ইনঅর্গ্যানিক অ্যাসিডও তৈরি হয়। শরীরে ফসফেটের মাত্রা বেড়ে যায়, পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়, রক্ত অম্লত্ব বেড়ে যায়, অ্যাসিডিটি বেড়ে যায়, বাইকার্বনেট লেভেল কমে যায়। এই জন্য অনেক কিছু খাবার বারণ আছে বা অনেক কিছু খাবার একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে খেতে হয়। যেহেতু কিডনি খারাপ হলে বা বোথ অ্যাকিউট কিডনি ফেলিওর এবং বা অ্যাকিউট কিডনি ইনজুরি এবং ক্রনিক কিডনি ডিজিজ, এতে যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা অনেক কমে যাচ্ছে, কিডনির ক্ষমতা অনেক কমে যাচ্ছে রক্তকে বিশুদ্ধ করার। এই জন্য খাবার মাত্রাও পরিবর্তন করতে হবে। যেমন ধরুন, প্রথমেই আমি বলি প্রোটিন ইনটেক। ঠিক আছে, যে পেশেন্টদের ক্রনিক কিডনি স্টেজ 4-5-এ চলে গেছে কিন্তু ডায়ালিসিস শুরু হয়নি তখনও, তখন তাদের প্রোটিনের মাত্রা কম খেতে হবে। কতটা প্রোটিন খাবে একজন সুস্থ মানুষ, একটা কিডনির অসুখের মানুষ? এটা হচ্ছে 0.6 গ্রাম থেকে 0.8 গ্রাম, এই রেঞ্জের মধ্যে। 0.6 to 0.8 গ্রাম পার কিলোগ্রাম অফ বডি ওয়েট পার ডে, এই পরিমাণে সে প্রোটিন প্রতিদিন খাবেন। ঠিক আছে, এখন যদি দেখা যায় যে তার রক্তে অ্যালবুমিন প্রোটিন বা অন্যান্য প্রোটিন অনেক কমে গেছে, সে দীর্ঘদিন ধরে ম্যালনিউট্রিশনে ভুগছে, ম্যালনিউট্রিশন বা তার মাসেল ওয়েস্টিং হয়ে গেছে, তার ক্ষেত্রে এতটা রেস্ট্রিকশন করা হবে না। তাকে আমরা চেষ্টা করবো তার বডি ওয়েটটা নর্মাল অবস্থায় ফ্রি আনতে। এই জন্য তাকে একটা এক্সট্রা অ্যালাউন্স প্রোটিন দেওয়া হয়। কতটা দেওয়া হয়? দেখা গেছে যাদের ধরুন ইউরিন দিয়ে অনেক প্রোটিন বেরিয়ে যাচ্ছে, অনেকগুলো অ্যালবুমিন প্রোটিন শুধু নয়, অন্যান্য প্রোটিনও বেরিয়ে যায়। এই জন্য কি করা হয়, যে ইউরিনে যে পরিমাণ প্রোটিন বেরোচ্ছে সেইটাকে আলাদাভাবে এস্টিমেট করা হয়, এবং বেসিক যে রিকোয়ারমেন্ট 0.6 থেকে 0.8 গ্রাম পার কেজি পার ডে প্লাস ইউরিনারি যে লসটা, সেই অ্যামাউন্টটাকে তো এক্সট্রা অ্যালাউন্স হিসাবে তাকে দেওয়া হয়। ধরুন কারণ ইউরিনে যদি 4 গ্রাম করে প্রোটিন বেরিয়ে যায়, ওই 4 গ্রাম এক্সট্রা প্রোটিন তাকে ডায়েটে দিতে হবে। বুঝতে পেরেছেন? এখন ধরুন এই যে আমি এটা বলছি, এর আমাদের ফ্যালাসি আছে যে 0.6 গ্রাম বা 0.8 গ্রাম পার কিলোগ্রাম অফ বডি ওয়েট যে আমরা বলছি, সে যদি যখন আপনার অ্যাট দি প্রেজেন্টেশন, যখন ডাক্তারের কাছে উনি এলেন, তখন অলরেডি তার অনেক রোগা হয়ে গেছে, অনেক মাসেল ওয়েস্টিং হয়েছে, তার আন্ডার ওয়েট, তার ক্ষেত্রে তো ওয়েট গেইন করাতে হবে। তখন আমরা কিভাবে করব? কোনো একটা দেশে, কোনো একটা সমাজে বা একটা এথনিসিটিতে একটা ওর সমবয়সী যারা আছেন তাদের ওয়েট কত, ওয়েট, বডি ওয়েট। নাম্বার টু, তাদের জেন্ডার, মেল কি ফিমেল, বয়স কত, তাই অ্যাভারেজ মানুষের ওয়েট কত, সুস্থ যে গড়, একটা গড়, বুঝতে পেরেছেন তো? কারণ ওনার সমবয়সী, ওনার মতো হাইট, ওনার মতো বডি স্ট্রেচার, স্কেলিটাল গ্রোথটা, ওনার মতো একই লিঙ্গের লোক, তাদের অ্যাভারেজ আমাদের সমাজে তাদের ওয়েট, অ্যাভারেজ ওয়েট কত? ধরুন অ্যাভারেজ একটা মানুষের বয়স ধরুন এই 45 বছর সাপোজ, তার হাইট ধরুন 5 ফুট 5 ইঞ্চি, মেল পার্সন, দেখা যাচ্ছে অ্যাভারেজ ওয়েট ধরুন এই 64-65 কেজি। সেটাকে আমরা বলি তার অ্যাভারেজ। ও সবার ওজন হওয়া উচিত, সুস্থ মানুষের ওজন হওয়া উচিত, সেই রেসপেক্টে তাকে মাপতে হবে, ক্যালকুলেট করতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? একটা মানুষ যদি প্রথমেই 10 কেজি ওজন কমিয়ে আসেন, সে যদি রুগ্ন হন, তাকে তো ওই ফর্মুলা ইউজ করলে হবে না। হুম, মানে আমার সমবয়সী, আমার মতো উচ্চতা, আমার মতো মেল পার্সন সমাজে, আমাদের দেশে অ্যাভারেজ ওয়েট কত? আমরা যেটা বিএমআই মাপি,
এই বয়সে বিএমআই এত হওয়া উচিত, এই হাইটে এই সেক্সে, বুঝতে পেরেছেন তো? ধরুন দেখা গেল সেটা হওয়া উচিত 64 কেজি। অতএব আমাকে যে প্রোটিন দেওয়া হবে, প্রোটিন ডায়েট দেওয়া হবে, ওই 64 কেজি ওজনকে ধরে দিতে হবে, যাতে আমি আমার যে অলরেডি ওয়েট লস করেছি সেটাকে রিকভারি করতে পারি। এইটাই অনেকেই বোঝেন না। ধরুন আমার ওজন হওয়া উচিত, সাপোজ একটা মানুষের, একটা ফিমেল প্রাপ্তবয়স্ক মহিলা যার হাইট হচ্ছে 5 ফিট, বয়স ধরুন 30 বছর, তার ওয়েট হওয়া উচিত সাপোজ 56 কেজি। তার আইডিয়াল বিএমআই হওয়া উচিত 56 কেজি পার মিটার স্কোয়ার। অতএব তার থেকে যদি তার ওজন কম হয়, তাহলেও আমরা যেহেতু তাকে তার হেলথটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য, তাকে ওয়েট গেইন করানোর জন্য ওই 56 কেজি ওজন হলে যে যা তাকে দেওয়া উচিত সেইভাবেই দেব। আচ্ছা, প্রোটিন আমরা দেব ইউজুয়ালি প্রোটিন অফ হাই বায়োলজিক্যাল ভ্যালু। এগুলো অ্যানিমাল প্রোটিনগুলো হাই বায়োলজিক্যাল ভ্যালু হয়, যেমন মাছ, ফ্যাট ফ্রি ফিশ, মানে লিন ফিশ, ছোট মাঝারি মাছ যাতে চর্বি হয়নি। চিকেন ব্রেস্ট, চিকেনের বুকের দিকে, নট লেগ, লেগটা হচ্ছে রেড মিটের মতোই খারাপ, ঠিক আছে? এগ হোয়াইট, বুঝতে পেরেছেন? মিল্ক যে প্রোটিন থাকে, ক্যাসিন, মিল্কের প্রোটিনও ভালো, মানে এগুলো হচ্ছে অ্যানিমাল প্রোটিন, এগুলো অ্যানিমাল অরিজিনের প্রোটিন। এখন ভেজিটেরিয়ান প্রোটিনটা কেন আমরা সেকেন্ড ক্লাস প্রোটিন বলছি? না, সব এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে না, আমাদের বোথ এসেন্সিয়াল এবং নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকবে এবং সঠিক মাত্রায় থাকবে, সেরকম প্রোটিন আমরা দেব। ওই জন্য মিক্সড যদি খাওয়া হয়, বিভিন্ন ডালে যদি মিশ্রণ করে খাওয়া হয়, বা ডালের সঙ্গে রুটি বা সব মিশিয়ে, এগুলো সব এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। তার মানে সব এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড যাতে পায় সে, সেইভাবে তাকে দেখতে হবে, সেইভাবে খাওয়া দিতে হয়। এবং ওই যেটা আমি আগেই বলেছি যে 0.8 গ্রাম পার কেজি অফ বডি ওয়েট পার ডে, প্লাস যে আন্ডার ওয়েট হলে একটু বেশি দিতে হবে, হিসাবটাকে করতে হবে আলাদাভাবে। আর যাদের ইউরিন দিয়ে অতিরিক্ত প্রোটিন বেরিয়ে যাচ্ছে, ওই অ্যালাউন্সটাকেও অ্যাড করতে হবে, এইভাবে মাপা হয়। তো এখানে যদি প্রশ্ন আসবে যে খুব গুরুত্বপূর্ণ সবার প্রশ্ন, যে কোন তেল কতটা খেতে হবে, তেলের পরিমাপ কি হবে? একটা মানুষের যদি ওবেসিটি থাকে, খুব ফ্যাটি চেহারা হয়, তাকে তো আমরা ফ্যাট কমই খাওয়াবো, অয়েল কমই খাওয়াবো। কিন্তু ফ্যাট হচ্ছে ভেরি রিচ ইন ক্যালোরি, মানে 1 গ্রাম ফ্যাট থেকে আপনার 9 কিলো ক্যালোরি তৈরি হয়, বুঝতে পেরেছেন? এখন সে ডায়াবেটিক হোক, নন ডায়াবেটিক হোক, আমরা যেমন তাকে কার্বোহাইড্রেট দেবই, যেমন টোটাল যে ক্যালোরি রিকোয়ারমেন্ট ডিপেন্ডস অন হিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার ওয়েট কত, হাইট কত, সব কিছু ভেবেই করা হয়। ওই যে বললাম আগে, প্রথমে বলি টোটাল যে ক্যালোরি রিকোয়ারমেন্ট পার ডে, তার 55 থেকে 60% শুড বি ডিরাইভড ফ্রম কার্বোহাইড্রেট, ঠিক আছে? এবং কার্বোহাইড্রেটের মধ্যে হাই ফাইবার থাকা উচিত। আর 12% অফ দ্য টোটাল ক্যালোরি বা এনার্জি রিকোয়ারমেন্ট শুড কাম ফ্রম প্রোটিন। আর রেস্ট 27 থেকে 33%, মানে অ্যাভারেজ 30% অফ দি টোটাল ক্যালোরি শুড কাম ফ্রম ফ্যাট, ঠিক আছে? এখন ধরুন আমরা এই স্যাচুরেটেড ফ্যাটটাকে বেশি না দিয়ে, যেটা বলছি আমি, ভেজিটেবল অয়েল যেগুলো এখন বেশি চলছে আর কি, বা রিফাইন্ড অয়েল, বা যাতে আর কি পুফা থাকে, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, এরকম। একটা জিনিস বলতে ভুলে গেছি আমি, যেটা হচ্ছে যে সামুদ্রিক মাছের যে তেল, তাতে কিন্তু পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড, লাইনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড, এগুলো বলা হয় এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিডস। আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজন এগুলো, ঠিক আছে? এই জন্য সামুদ্রিক মাছের তেল, যেন ইলিশ মাছের তেল উপকারী, আমি বুঝতে পেরেছেন? এবং যে সামুদ্রিক যে হচ্ছে কিছু কিছু মাছ আছে যেগুলো আমাদের দেশে যদিও পাওয়া যায় না। আচ্ছা ডাক্তারবাবু, এখানে আরেকটা জিনিস আসে যে নুনের পরিমাণ, কিডনির সঙ্গে কিন্তু নুনেরও একটা, কিডনি রোগের সঙ্গে সম্পর্ক, নুনের পরিমাণ কত? সল্ট, যেটা আমাদের খাবার সল্ট, যেটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড বলি, সাধারণ লবণ, এটাকেই কিডনি রোগীদের পক্ষে আদর্শ আর কি। অন্যান্য খনিজ লবণ বা পটাশিয়াম কন্টেনিং সল্ট একেবারেই নয়। এই যে লোনা সল্ট পাওয়া যায় না, এটার মধ্যে হাই পটাশিয়াম থাকে, এটা হার্টের পক্ষে যদিও ভালো, মানে হার্টের রুগীদের পক্ষে। কিন্তু কিডনি খারাপ থাকলে যেহেতু বডিতে পটাশিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার চান্স খুব বেশি থাকে বা বেড়ে যায়, এই জন্য এই পটাশিয়াম কন্টেনিং সল্ট দেওয়া হয় না, সাধারণ সোডিয়াম ক্লোরাইড দেওয়া হয়। এখন সোডিয়াম ক্লোরাইড
একটা এসেন্সিয়াল জিনিস আমাদের শরীরে, বডিতে আমাদের রক্তের মধ্যে, সিরামের মধ্যে সব জায়গাতে সোডিয়াম থাকে। নর্মাল বডিতে সোডিয়াম থাকে 136 থেকে 145 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার অথবা মিলিমোল পার লিটার, নর্মাল মাত্রা সোডিয়াম থাকে। আমাদের যদি কিডনি ভালো কাজ করে, কিডনি ফাংশন ভালো থাকে, তখন ইউরিনের ভলিউমও অ্যাডিকুয়েট থাকে। অ্যাডিকুয়েট মানে ধরুন মোর দ্যান 1 লিটার ইউরিন হচ্ছে পার ডে, 1.5 লিটার 2 লিটার ইউরিন হয়, তাদের অত রেস্ট্রিকশনের প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? এবং যদি তার ব্লাড প্রেশার হাই হয়, হাইপার টেনশন, তাদের সল্ট মডারেট সল্ট ইনটেক বলা হয়। টোটাল সল্ট বন্ধ করতে আমরা বলি না। একটা মানুষের ইউজুয়ালি সোডিয়াম দিয়ে প্রকাশ করলে বলা যাবে 40 to 80 মিলিমোল সোডিয়াম পার ডে। এইটা সোডিয়াম তো আমরা খাই সোডিয়াম ক্লোরাইড বা কমন লবণ, মোটামুটি 5-6 গ্রাম সল্ট, মানে 1 টিস্পুনফুল সল্ট, টেবিল সল্ট সারাদিন সে খেতেই পারে। সেটা রান্নাতে, শুধু কাঁচা আলাদাভাবে নয়, মানে এক্সট্রা সল্ট নয়, যদি না তার হাইপোন্যাট্রিমিয়া থাকে। হাইপোন্যাট্রিমিয়ার অর্থ সোডিয়াম খুব লো, সেটাও খারাপ জিনিস। হাইপোন্যাট্রিমিয়া হলে তাদের এক্সট্রা সল্ট খেতে হয়। কিন্তু কিডনি পেশেন্টদের, হাইপারটেনসিভ পেশেন্ট যাদের আবার এই ইডিমা হয়, মানে পাটা ফুলে বা রক্তচাপ মানে হাই থাকে, তাদের শরীরে এক্সেস সোডিয়াম থাকে এবং জলও থাকে এক্সেস। সোডিয়াম একটা হাইগ্রোস্কোপিক মলিকুল, এটা অ্যাটম আর কি, এটা জলকে টেনে রাখে। এই জন্য মনে রাখবেন যে যাদের কিডনি মধ্যম মাত্রায় খারাপ হয়েছে, হাইপার টেনশন আছে, তাদেরও মোটামুটি আমার 4 থেকে 5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড বা টেবিল সল্ট খাবারের মধ্যে, রান্নার মধ্যে খেতে হবে আর কি। ডাক্তারবাবু, আরেকটা বিষয় যে ফল, ফল কোন কোন ফল কিডনির রোগীরা খেতে পারেন, কোন কোন ফল থেকে দূরে থাকতে হবে? ফলের মধ্যে যেগুলো লো পটাশিয়াম কন্টেনিং ফ্রুটস, সেগুলো আমরা প্রেফার করি। যেমন ধরুন আপেল, নাশপাতি, পাকা পেঁপে, পাকা পেয়ারা, জাম, জামরুল, শশা। আমাদের দেশে এই ফলগুলো অ্যাভেলেবেল। এই ফলগুলোতে পটাশিয়ামের মাত্রা কম থাকে। এই ফলগুলো, কোনো একটি ফল 100 গ্রাম পর্যন্ত পার ডে, একটি মাত্র ফল, সব ফল একসঙ্গে নয়, 100 গ্রাম পর্যন্ত ফল পার ডে খাওয়া যেতে পারে এই ফলগুলো, যেগুলো আমি নাম বললাম। আর কতগুলো ফল আছে যেগুলো হাই পটাশিয়াম, সেগুলোকে অ্যাভয়েড করার কথা বলা হয় আর কি। যেমন বিভিন্ন রকমের, মানে আমাদের গ্রীষ্মের দেশে খুব বেশি পাওয়া যায়, খুব সুমিষ্ট রসালো ফল, আম, কাঁঠাল, লিচু, আতা, এই জাতীয় ফল, বা আপনার ধরুন সবেদা, যেমন নারিকেল, হ্যাঁ, এগুলো তো পটাশিয়াম থাকে। সবই ফলে পটাশিয়াম থাকে, কিন্তু ওই জন্য কোয়ান্টিটি বেঁধে দেওয়া হয়েছে, 100 গ্রাম, এর বেশি খাবেন না। আর শুকনো ফলগুলো তো যে খনিজ পদার্থ থাকে, সেগুলো তো কনসেন্ট্রেটেড হয়ে যায়। একটা আঙুর থেকে একটা কিচমিচ হচ্ছে, ওইটুকুর মধ্যে ওর থেকে সোডিয়ামটা বা পটাশিয়ামটা তো থেকে যাচ্ছে এর ভেতরে, অনেক হাই কনসেন্ট্রেশন হয়ে যায়। ড্রাই ফ্রুটসের মধ্যে যেমন ধরুন এই যেগুলো সিড জাতীয় ফল, মানে আমরা ফল বলি কিন্তু বেসিক্যালি সিড, যেমন বাদাম, চীনা বাদাম বা কাজু বাদাম, আখরোট, আমন্ড, পেস্তা, কিশমিশ, এই যে এগুলোর মধ্যে খুব হাই কনসেন্ট্রেশনে, শুকনো ফলে খুব হাই কনসেন্ট্রেশনে পটাশিয়াম থাকে। বুঝতে পেরেছেন? এই জন্য এইগুলোকে অ্যাভয়েড করতে বলা হয় আর কি। এখানে ডাক্তারবাবু, যেটা নিয়ে আসবো এবার, যে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে কি তাহলে দুধ খাওয়া উচিত, বা কিভাবে মেটানো উচিত? অ্যাকচুয়ালি দুধ তো একটা খাবার, ভালোই খাবার, মানে ভেজিটেরিয়ান তো দুধ খেতেই হবে। তারা ওই দুধের একটা কোয়ান্টিটি বেঁধে দেওয়া হয়েছে। যারা পিওরলি ভেজ খান, তারা সারাদিনে 300 থেকে 400 মিলিগ্রাম ডাবল টোন্ড কাউ মিল্ক খেতে পারেন। কাউ মিল্কে মাখন বা ফ্যাট কম থাকে। এখন ধরুন 400 ml মিল্ক, খাঁটি দুধ যদি হয়, সেটা অতটা, অনেক সময় কি হয় যে তার বডিতে এক্সেস ফ্লুইড থাকে বলে আমরা ওয়াটারও রেস্ট্রিকশন করি। তখন বলি পুরোটা দুধ না খেয়ে আপনি দুধের প্রোডাক্ট খান, ছানা খান, টক দই খান, পনির তৈরি করে খান,
যাতে কি হবে না জলটা কম খাওয়া হবে, বুঝতে পেরেছেন? এখন ভেজদের ক্ষেত্রে যারা প্রি ডায়ালিসিস স্টেজে আছে, যাদের ডায়ালিসিস করার প্রয়োজন হচ্ছে না, তারা 300 মিলিগ্রাম কাউজ মিল্ক অথবা তার প্রোডাক্ট খেতে পারেন, ছানা পনির করে খাবেন। আর যারা ডায়ালিসিসে আছেন তারা 400 ml খাবেন। এবং যেহেতু বললাম দুধের মধ্যেও তো জল অনেক থাকে, ধরুন 80%ই জল থাকে, ওই জন্য ওইগুলো খাবেন, ছানা পনির খাবেন। আর ভিটামিনের ঘাটতি মেটাতে তাহলে কি কি খাওয়া উচিত? ভিটামিন, মাইক্রোনিউট্রিয়েন্টস এগুলো হচ্ছে এসেন্সিয়াল ফর অর মানে অল হিউম্যান বিং বা অল মানে প্রাণীদের ক্ষেত্রেই খেতে হয়। যেমন ধরুন ভিটামিন যেগুলো আছে, দু রকমের ভিটামিন আছে, একটা ফ্যাট সলিউবল ভিটামিনস আর একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিনস। ফ্যাট সলিউবল ভিটামিন হচ্ছে ADEK। যারা একদম টোটাল ফ্যাট খাওয়া যদি বন্ধ করেন তখন এই ভিটামিনগুলো ডেফিসিয়েন্সি হবে। তবে যে ওয়াটার সলিউবল ভিটামিন এগুলো তো আমরা বিভিন্ন খাদ্য, ফল থেকে পাই বা খাদ্য থেকে পাই। যেমন হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়, থায়ামিন, রিবোফ্লেভিন, নিকোটিনিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, পাইরিডক্সিন বা ভিটামিন B12, সায়ানোকোবালামিন, এগুলো ভিটামিন ট্যাবলেট ফর্মে পাওয়া যায় বা এগুলো খেতে। ফলিক অ্যাসিডে একটু প্রয়োজন বেশি পড়ে, আমাদের রক্ত তৈরি করতে ফলিক অ্যাসিড লাগে। ভিটামিন B12 আমাদের নার্ভের পক্ষে খুব ভালো। থায়ামিন বা ভিটামিন B1, পাইরিডক্সিন, B12 বা সায়ানোকোবালামিন, মিথাইল কোবালামিন এগুলো এখন পাওয়া যাচ্ছে। তো অল্প মাত্রায় ভিটামিন খাওয়া দরকার। যেমন ধরুন প্রতিদিন 10 মিলিগ্রাম থায়ামিন প্রয়োজন কিডনি পেশেন্টদের ক্ষেত্রে, বা ডায়ালিসিস করলে একটু বেশি খেতে হয়। ডায়ালিসিস করার সময় বোধ হিমোডায়ালিসিস এবং পেরিটোনিয়াল ডায়ালিসিস ওয়াটার সলিউবল ভিটামিনগুলো সব ওয়াশ আউট হয়ে যায়, ডায়ালাইসিসটা বেরিয়ে শরীর থেকে বেরিয়ে। ওই জন্য ওদের ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি 100 মিলিগ্রাম ভিটামিন সি প্রতিদিন খাওয়া উচিত। যেন অনেক কিছু ফলে রেস্ট্রিকশন থাকে বলে ভিটামিন সি ডেফিসিয়েন্সি হতে পারে। তো এগুলো ভিটামিন ট্যাবলেটের মধ্যে যেমন ক্যাপসুলের মধ্যে পাওয়া যায়। আর ওই যে একটা লিমিটেড অ্যামাউন্টে খেতে বলা হচ্ছে, একদম টোটাল তো বন্ধ করা হচ্ছে না। ভিটামিন ডি ধরুন একটা খুবই প্রয়োজনীয়, মিনিমাম দিনে তো আপনার ভিটামিন ডি নিতেই হবে। তবে যারা এক্সপোজার টু সানলাইট হলে কিছুটা ভিটামিন ডি আমাদের স্কিনের নিচে চামড়ার সেলের মধ্যে তৈরি হয়, ডিহাইড্রো কোলেস্ট্রল থেকে কোলিক অ্যাসিডে কনভার্ট করতে পারে। এছাড়া ভিটামিন ডি 200 ইন্টারন্যাশনাল ইউনিট সাপ্লিমেন্ট দেওয়া হয়, মানে যাদের প্রয়োজন যে দেওয়া হয় তাদের দেওয়া হয়, ভিটামিন ডি দেওয়া হয়। ভিটামিন ADEK, ভিটামিন এ আলাদাভাবে দেওয়া হয় না, কারণ কিডনি ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে বা ক্রনিক কিডনি অ্যাডভান্স স্টেজে, ক্রনিক কিডনি ডিজিজে ভিটামিন এ টক্সিসিটি হতে পারে। ওই জন্য ভিটামিন এ আলাদাভাবে দেওয়া হয় না খাদ্য। ওই যে তাকে বলা হচ্ছে যে আপনি মিনিমাম অ্যামাউন্টে দুধ খাবেন বা খাদ্য খাবার খাবেন, ওতেই কিছুটা, তাকে তো টোটাল তো সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে না, তাকে খাবারের পরিমাণ একটা লিমিট করে দেওয়া হচ্ছে। আপনি একদম তেল খাবেন না তো বলা হচ্ছে না, বলা হচ্ছে আপনি তেলটা ধরুন 30 বা 35 cc বা মিলিলিটার তেল তো আপনাকে খেতেই হবে। যাদের CKD পেশেন্টকেও আমরা বলি 30 থেকে 35 ml তেল খাবেন। সেই তেলটা এডিবল, যেগুলো হচ্ছে ওই রিচ ইন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যাতে ক্ষতিকারক কোলেস্ট্রলের প্রোডাকশনটা কম হয়। ওর মধ্যে ভিটামিনও পাবেন, আপনি এতে পাবেন। বা যেটা অ্যানিমাল, যেগুলো খাবার, মাছ, মাছেও ভিটামিন পাওয়া যায়, ঠিক আছে। দেখো এইখানে একটা বিষয় যে যখন ডায়ালিসিস চলছে বা কিডনির রোগ ধরা পড়েছে তখনকার ডায়েট তো আপনি বিস্তারিত বললেন, কিন্তু ধরুন 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 শুধু ক্রিয়েটিনিনটা একটু বেড়েছে, হ্যাঁ, ভবিষ্যতে হয়তো তার পারিবারিক হিস্ট্রি রয়েছে, ফ্যামিলি হিস্ট্রি রয়েছে যে কিডনির রোগের একটা সম্ভাবনা, ডাক্তারবাবুরা তাকে সাসপেক্ট করছেন। তো সেই মানুষটা যার কিডনি রোগের সম্ভাবনা রয়েছে, ক্রিয়েটিনিন একটু হাইয়ের দিকে, একটু বেশির দিকে, তো প্রাথমিক স্তরে কিডনির রোগটা যাতে একেবারে তার শরীরে না বাসা বাঁধতে পারে বা না শরীরে না আসতে পারে, প্রাথমিকভাবে তাহলে সে কি ধরনের খাওয়ার রেস্ট্রিকশনের মধ্যে থাকবে? দেখুন, সুষম আহার মানে তার বিভিন্ন বয়সে খাদ্যের পরিমাণ বিভিন্ন হয়। গ্রোয়িং চিলড্রেনদের বেশি ক্যালোরি খেতে হয়, বেশি ফ্যাট প্রোটিন খেতে হয় তার বৃদ্ধির জন্য শরীরের। প্রেগনেন্ট মাদার, ল্যাকটেটিং মাতাদের অনেক বেশি পরিমাণে ফ্যাট বা প্রোটিন বা কার্বোহাইড্রেট, এনার্জির প্রয়োজন হয়। তাদের সব আলাদা আলাদা ডায়েট আছে আর কি। একজন সুস্থ অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক মেল বা ফিমেল পেশেন্টের বা মানুষের, পেশেন্ট নয়,
একটা সুষম আহার আছে, যেমন তার কাজ কতটা করছে, কত ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কত ক্যালোরি এক্সপেন্ডিচার করছে, তার উপর নির্ভর করে তার কতটা সে কার্বোহাইড্রেট খাবে, ফ্যাট খাবে, প্রোটিন খাবে। কেউ যদি আন্ডার ওয়েট হয় তাকে একটু বেশি খেতে হবে। আর যারা ওভার ওয়েট বা ওবিজ, তাদের তো ওয়েট রিডাকশন করা খুবই জরুরি, কারণ হচ্ছে ওবেসিটি ইজ এ মানে এপিডেমিক ফর্মে ওবেসিটি বাড়ছে আমাদের অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে। এখন আমাদের এই বর্তমান বিশ্বে আমাদের ভারতবর্ষেও মোটা ছেলে মেয়ের সংখ্যা খুব বেড়ে গেছে, এবং যেহেতু এখনকার ওই অ্যাফ্লুয়েন্ট সোসাইটি এবং আমাদের লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়ে গেছে, আমরা অনেক কমফোর্টেবল, তাই না? আগের মতো আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি না, আমাদের এখন ক্যালোরির প্রয়োজন কম। আমরা এখন ধরুন সব কারে কারে ঘুরি, আমরা লিফটে উঠি, আমরা সিঁড়িতেও উঠি না। এই জন্য ভাবতে হবে যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মাঠে, শহরে তো খেলাধুলার মাঠও কমে গেছে, ক্লাব নেই, সব যে পাড়ায় মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আউটডোর গেমসেও পার্টিসিপেট করতে পারছে না বাচ্চারা। এই কারণে তাদের মধ্যে ওবেসিটির প্রবণতা বাড়ছে, বা খুব ফাস্ট ফুড খাওয়ার জন্য বাড়ছে। শুনুন, ক্রিয়েটিন একটু হাই হওয়া মানে কিডনি ফাংশন 50% কমে গেছে, এটা মনে রাখবেন। ক্রিয়েটিন একটু হাই হওয়া মানেই তার বিরাট মানে ইম্প্যাক্ট। ওই ভাবছে ওই তো বেড়েছে, মাত্র 0.2 বেড়েছে, এমন কি বেড়েছে? একটা ফিমেলের 1 মিলিগ্রামের নিচে থাকা উচিত, অ্যাডাল্ট ফিমেলে 1.2 বাড়া মানেই তার অনেক জিএফআর কমে গেছে, বুঝতে পেরেছেন? এখন সুষম আহারের মধ্যে যেটা আমি বললাম, যাতে তার এমন খাবার খেতে হবে যাতে ওয়েট গেইন না হয়, ওবেসিটি না হয়, ওভার ওয়েট না হয়, আবার মিনিমাম যেটুকু প্রয়োজন সেটুকু খেতেই হবে। ওই যেটা বললাম 30 থেকে 35 বা 30 কিলো ক্যালোরি পার কেজি পার ডে, টোটাল এনার্জি কনজামশন করতে হবে, ক্যালোরি প্রকাশ করা হয় আর কি। তার মধ্যে ওই 55% to 60% ক্যালোরি শুড কাম ফ্রম কার্বোহাইড্রেট, এবং সেটা হচ্ছে পলিস্যাকারাইড থেকে, নট রিফাইন্ড গ্লুকোজ, হানি, কেক, এসব পেস্ট্রি, এসব খাবার না, যে থেকে হাই সুগার থাকে, সুক্রোজ থাকে, সেগুলো নয়। আমাদের কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ভাত রুটি যেমন স্টার্চ থেকে খেতে হবে। আমাদের হাই ফাইবার থাকবে, ভেজিটেবল। কিডনি ভালো থাকলে সে তো অনেক কিছুই খেতে পারে, কিন্তু যাতে তার সুষম আহার হয়। প্রোটিন, যেটা আগেই বলেছি আমি, 0.8 গ্রাম পার কেজি অফ বডি ওয়েট পার ডে, প্রোটিন অফ হাই বায়োলজিক্যাল ভ্যালু থাকতে হবে, ঠিক আছে? আর বাকিটা ফ্যাট, এবং চেষ্টা করতে হবে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকবে, এরকম ফ্যাট, মানে এডিবল অয়েল। আমরা ওই রেড মিটের চর্বি খাবো না, রেড মিট খাবো না, আমরা হোয়াইট মিট যেগুলো খাবো, আমরা ফিশ খাবো, আমরা ডিমের হোয়াইট পার্ট খাবো। এখন কুসুমটা একেবারে খাবো না বলছি না, ধরুন রোজ না খেয়ে সপ্তাহে 2 দিন খেলেন আর কি। কিন্তু যাদের গ্রোয়িং চিলড্রেন, প্রেগনেন্ট মাদার, তাদের বেশি ক্যালোরি, আয়রন, ভিটামিন খেতে হবে, তাদের ক্ষেত্রে ডিম, কুসুম শুদ্ধ ডিম ডেইলি খেতে পারেন। কে খেতে পারবেন না? যাদের ফ্যামিলি হিস্ট্রি অফ হাইপারটেনশন, ডায়াবেটিস বা করোনারি আর্টারি ডিজিজ আছে, যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি বা ক্ষতিকারক এলডিএল কোলেস্টেরল, ভিএলডিএল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেশি, তাদের ক্ষেত্রে রেস্ট্রিকশন। একজন অ্যাথলিট বা একজন খেলাধুলা করে বা শ্রমিকের ক্ষেত্রে রেস্ট্রিকশনটা নেই, বুঝতে পেরেছেন? তার যতক্ষণ না তার অন্য কোনো অসুখ ধরা পড়ছে। কিডনির অসুখ ধরা পড়লে তখন প্রোটিন কম খেতে হবে, বললাম তো, 0.6 থেকে 0.8 গ্রাম পার কেজি পার ডে। আর্লি স্টেজে 0.8 গ্রাম পার কেজি পার ডে প্রোটিন খেলেই হবে। এখন অ্যাডভান্স স্টেজে ওটা কমিয়ে আরো 0.6 করা হয়, হতে হয় যখন যাতে ডায়ালিসিস করতে পারছে না, বা তার তার ক্ষমতা নেই ডায়ালিসিস করা, ডায়ালিসিস অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, অথবা তার যে বিভিন্ন রোগ আছে ডায়ালিসিসে সহ্য করতে পারবে না, বা তার হার্টের খুব অ্যাডভান্স অসুখ, তখন হিমোডায়ালিসিস অনেকে সহ্য করতে পারে না। এবং তখন ওই বললাম ডায়ালিসিস করলে তখন আবার বেশি খেতে হয় প্রোটিন, বুঝতে পেরেছেন? শুধুমাত্র খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করে কিডনির রোগ থেকে দূরে থাকা যায়? হ্যাঁ, মানে রোগটা একবার হয়ে গেলে তারপরে সেটাকে যাতে প্রোগ্রেশন অফ ডিজিজ ক্যান বি স্লোড ডাউন, মানে আপনি গাড়িটাকে 4th গিয়ার বা 5th গিয়ারে না চালিয়ে 2nd গিয়ারে চালালে আপনার কি হবে? স্পিড বেশি বাড়বে না, তাই তো? সেই রকম যখন আমাদের ক্রিয়েটিনের মাত্রা বেড়েছে, মানে কিডনির কাজ করার ক্ষমতা কমেছে, তখন কিডনিকে চাবুক মেরে কাজ করাতে হবে না, ওকে রেস্টে রাখতে হবে, তাকে কাজ কম করাতে হবে। কাজ কম করাতে গেলে তারপরে লোড কম চাপাতে হবে, বুঝতে পেরেছেন? ওই জন্য তাকে প্রোটিন রেস্ট্রিকশন করতে হবে, সল্ট রেস্ট্রিকশন, পটাশিয়াম রেস্ট্রিকশন, ফসফেট রেস্ট্রিকশন। যেমন মিল্ক প্রোডাক্টে এবং প্রোটিন জাতীয় খাবারে হাই ফসফেটও থাকে। ফসফেট মাত্রা যদি রক্তে বেড়ে যায়, যেটা কিডনি খারাপ হলে ফসফেট বাড়ে, হাইপার ফসফেটিমিয়া হয়ে যায়,
নর্মাল ফসফেট থেকে 2.5 থেকে 4.5 মিলিগ্রাম পার ডেসিলিটার। ফসফেট যদি বেশি বেড়ে যায় তখন তার সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হয়। সেই সেকেন্ডারি হাইপার প্যারাথাইরয়েডিজম হওয়ার থেকে বোনের ডিজিজ হয়, নানা রকম ডায়াবেটিক অস্টিওডিস্ট্রফি, বোন অনেক হালকা হয়ে যায়, বনে বিভিন্ন রকম অসুখ হয়, অস্টিওপোরোসিস হয়, বুঝতে পেরেছেন, বা মানে ম্যালাসিয়া হতে পারে, অ্যাকাইনেটিক বোন ডিজিজ বলা হয়, যেখানে বোনের টার্ন ওভার কম হয়। এই জন্য তখন রেস্ট্রিকশনটা করতে হবে। আর ওই যেটা বললাম, মডারেট মধ্যপন্থা অবলম্বন করতে হবে। মডেস্ট ইনটেক অফ প্রোটিন, সল্ট, হাই ফাইবার, কার্বোহাইড্রেটও অতিরিক্ত নয়, যাতে তার সুগার না বেড়ে যায়, এইভাবে খেতে হবে। এবং মাঝে মাঝে টেস্ট করতে হবে, মানে হচ্ছে অন্তত বছরে 6 মাসে বা বছরে একবার করে আপনার এই রক্তে সবকিছু মাত্রা, হিমোগ্লোবিন কত আছে, সোডিয়াম পটাশিয়াম কী রকম আছে, ক্যালসিয়াম, ভিটামিন ডি, ফসফেট, ইউরিক অ্যাসিড, এইগুলোর দেখতে হবে। এবং ট্রিটমেন্ট বা ডায়েট শুড বি ইন্ডিভিজুয়ালাইজড। যার ইউরিক অ্যাসিড হাই তার অনেক কিছু বারণ আছে, যার কোলেস্টেরল হাই তার অনেক কিছু বারণ আছে। সবার ক্ষেত্রে সব রিজিড নিয়ম নয়, রিজিড এটা যে ফ্লেক্সিবল, পার্সন টু পার্সন ভ্যারি করবে। ডাক্তারবাবু, ডায়ালিসিস রোগীদের ক্ষেত্রে তাহলে তাদের ডায়েটের যেসব পেশেন্টরা লং টার্ম ডায়ালিসিসে আছেন, ডায়ালিসিস মানে হচ্ছে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি, মানে কিডনির মেনলি এক্সক্রিটরি ফাংশনটা ডায়ালিসিস দেওয়া হয়। কিডনি অনেক কিছু কাজ করে আমাদের শরীরে, বুঝতে পেরেছেন। একটা হচ্ছে এক্সক্রিটরি ফাংশন, শরীর থেকে দূষিত পদার্থ নিষ্কাশন করা। এছাড়াও কিডনিতে হরমোন তৈরি হয়, এরিথ্রোপয়েটিন, যেটা আমাদের রক্ত তৈরি করতে বাধ্যতামূলক লাগেই আর কি। এছাড়াও কিডনি থেকে ভিটামিন ডি যেটা আমরা তৈরি হয়, সেটা ইনঅ্যাক্টিভ ফর্মে কোলিক্যালসিফেরল, সেটাকে 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরলে তৈরি করে, মানে ক্যালসিট্রায়ল। এই ভিটামিন ডি যেটা আমরা খাচ্ছি সেটা ইনঅ্যাক্টিভ ফর্ম, যেটা হচ্ছে কোলিক্যালসিফেরল। এইটা লিভার এবং কিডনিতে গিয়ে হাইড্রক্সিলেশন হয়ে 125 ডাইহাইড্রক্সি কোলিক্যালসিফেরল তৈরি হয়। এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, এটা হরমোনের মতো কাজ করে ভিটামিন ডি, যেটা আমাদের ইন্টেস্টাইন থেকে ক্যালসিয়াম ফসফেট অ্যাবজর্পশন করে এবং সুগঠিত শক্তিশালী বোন তৈরি করে, মজবুত বোন তৈরি করে। এবং ভিটামিন ডি তৈরি করতে গেলে লাগছে আপনার কিডনি ফাংশন লাগছে, এবং কিডনি অ্যাডভান্সড খারাপ হয়ে গেলে তখন ভিটামিন ডি মানে ক্যালসিফেরল থেকে ক্যালসিট্রায়লটা তৈরি হচ্ছে না, ঠিক আছে, ওই যে কিডনির ফাংশন। এছাড়াও আমাদের শরীরের এই যে ব্লাডের এবং শরীরের যে বডি ফ্লুইড, তার অ্যাসিড এবং ক্ষার, মানে অ্যাসিডিটি এবং অ্যালকালিনিটির মধ্যে একটা ভারসাম্য রাখা হয়। আমাদের শরীরের রক্ত এবং দেহ যে রস, সেগুলো স্লাইটলি অ্যালকালাইন, পিএইচ থাকে 7.43, বুঝতে পেরেছেন। এখন শরীরে দেখা গেছে কিডনি খারাপ হলে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়, মানে কিডনি সেই অ্যাসিডের নিষ্কাশন করতে পারে না, যেটা বডির থেকে এক্সেস প্রোটন বা অ্যাসিড, যেটা প্রোটন হাইড্রোজেন আয়ন, এটা সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট ফর্মে ইউরিন দিয়ে বেরিয়ে যায়, সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। এখন কিডনি খারাপ হয়ে গেলে বডির পিএইচ কমে যায়, পিএইচ কমা মানে অ্যাসিডিটি বেড়ে যাওয়া, তাকে বলে অ্যাসিডোসিস বলা হয়। এই অ্যাসিডোসিস হলে খুব শরীরে অস্থির, অনেক হরমোন এনজাইম কাজ করা বন্ধ করে দেয়। আমাদের শরীরে যত ওই এনজাইম থাকে তার একটা নির্দিষ্ট পিএইচে কাজ করে, বুঝতে পেরেছেন। সেই জন্য আমাদের শরীরে বিভিন্ন রকম বাফার থাকে, বাইকার্বনেট বাফার একটা ইম্পর্টেন্ট বাফার, এছাড়া ফসফেট বাফার আছে, প্রোটিন বাফার আছে, হিমোগ্লোবিনও বাফারে কাজ করতে পারে। এইবার কি হচ্ছে না, আমাদের শরীরে অম্লত্ব বা অ্যাসিডিটি বেড়ে গেলে বাইকার্বনেটের মাত্রা খুব কমে যায়। এই জন্য আমাদের তখন কিডনি রোগীদের বাইকার্বনেট খাওয়ানো হয় ট্যাবলেট ফর্মে, সোডিয়াম বাইকার্বনেট, যাতে পিএইচটা ঠিক রাখা হয়, বুঝতে পেরেছেন। এছাড়াও যে এরিথ্রোপয়েটিনটা কিডনিতে তৈরি হয়, ঠিক আছে, এই পেরিটিউবুলার বেসিক ফাইব্রোব্লাস্ট এই সেলগুলো থেকে এরিথ্রোপয়েটিন তৈরি হয়। এরিথ্রোপয়েটিন কমে যাওয়ার ফলে আমাদের রক্ত তৈরি কমে যায়, কিডনি রোগীদের খুব অ্যানিমিয়া হয়, তখন এরিথ্রোপয়েটিন আমরা তাকে দিই, মানে ইঞ্জেকশন ফর্মে দিই, ঠিক আছে, সাবকিউটেনিয়াস বা ইন্ট্রাভেনাস। এগুলো কিডনির ফাংশন। শরীর থেকে অতিরিক্ত জল, মানে শরীরে হাইড্রেশনের মাত্রা ঠিক রাখা, অ্যাসিড বেসের ব্যালেন্স রাখা, বিভিন্ন মিনারেলসের সাম্য রাখা, মানে ইকুইলিব্রিয়ামের স্টেজে রাখা,
শরীর ডিহাইড্রেশন হয়ে গেলে আমাদের ইউরিন কমে যায় কেন? বেশি গ্লোমেরুলার ফিল্ট্রেট থেকে জলটা আবার এবং ওয়াটার ইলেকট্রোলাইটসের ব্যালেন্স মেনটেন করা, বুঝতে পেরেছেন, যাতে শরীর ডিহাইড্রেশন না হয় অথবা এক্সেস ফ্লুইড না হয় বডিতে। তো এই কাজগুলো গ্রসলি ইম্পেয়ার্ড ইন কিডনি ফেলিওর। ঠিক আছে, ওই জন্য শরীর ফুলে যায়, সারা শরীর ফুলে যায়, জল জমে যায়, পেটে জল জমতে পারে, যেটা বলা হয় অ্যাসাইটিস, লাংসের চারিদিকে, হার্টের চারিদিকে সব জল জমে যায়, যেটা বলা হচ্ছে প্লোরাল ইফিউশন বা পেরিকার্ডিয়াল ইফিউশন। দেখবেন অনেক কিডনি রোগীদের খুব মোটা ফোলা, সারা চোখ মুখ ফুলে গেছে, চোখ খুলতে পারছে না, এগুলো বলে ইডিমা, জেনারেলাইজড ইডিমা। তো এই কাজগুলো কিডনি তখন করতে পারে না। এই জন্য কিডনি খারাপ থাকলে মেপে খেতে হবে, জল বা ইলেকট্রোলাইটস, ওই জন্য মেপে খাওয়া খুব দরকার। কতটা জল খাবো এটাও তো একটা প্রশ্ন। ডায়ালিসিস বা নন ডায়ালিসিস ক্ষেত্রে আরো বেশি। ডায়ালিসিসের ক্ষেত্রে কি হচ্ছে, ডায়ালিসিসের মেশিনের দিয়ে আমরা অতিরিক্ত জল 2 থেকে 3 লিটার জল, এমনকি 4 লিটার জল পর্যন্ত বের করে দেওয়া যায় আল্ট্রা ফিল্ট্রেশন করে। বোধ হিমোডায়ালিসিস এবং পেরিটোনিয়াল ডায়ালিসিসে করা যায়। যারা ডায়ালিসিস করছেন না, যেহেতু তারা ডায়ালিসিস করতে পারছেন বা ডায়ালিসিস করার মতো খারাপ স্টেজে পৌঁছায়নি, ওই জন্য তারা মেপে জল খেলে অত ফুলবেন না, মানে বা তাদের অল্প ডোজে ডাইউরেটিক ট্যাবলেট খেলেই ফোলাটলাগুলো কমে যাবে, ইউরিনে ভলিউম বাড়বে। এই জন্য পরিমাপ করে খেতে হয়। ওই যে বললাম, আপনার কতটা ইউরিন হচ্ছে, শরীর ফুলেছে কিনা, সেগুলোকে আগে আপনাকে দেখতে হবে, বা ডাক্তার তাকে দেখবে, দেখে বুঝবেন কতটা জল খাওয়া উচিত। মোটামুটি একটা মানুষের 24 ঘন্টায় যতটা প্রস্রাব হয়, ধরুন কারো 24 ঘন্টায় কিডনি রুগী, ক্রনিক কিডনির অসুখ বা অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হতে পারে, 24 ঘন্টা দেখলো মাত্র 500 ml ইউরিন হচ্ছে, এত ইউরিন কম হচ্ছে, সারা শরীর ফুলে যাচ্ছে, তখন তাকে ওয়াটার রেস্ট্রিকশন করতে হবে, তাকে লেস দ্যান 1 লিটার লিকুইড খেতে হবে পার 24 আওয়ার্সে, বুঝতে পেরেছেন? কারণ পজিটিভ ব্যালেন্স হচ্ছে সব কিছুর মধ্যে তো জল রয়েছে, মাছের ঝোলেও জল, আর অ্যাকচুয়ালি তো আমরা পাউডার তো খাই না, আমরা তো ভাত রান্না করে খাই, সব কিছুর মধ্যে জল আছে। ভেজিটেবলের মধ্যে প্রায় 90% জল থাকে। যেমন ডায়ালিসিসের আগে অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, যখন সে নিয়মিত ডায়ালিসিস করান, হিমোডায়ালিসিস বা পেরিটোনিয়াল ডায়ালিসিস, তখন খাদ্য তালিকা অত আর স্ট্রিক্ট প্রভিশন থাকে না, বা অত মানে একদম এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, সেটা অনেকটা লিবারেল স্টেজে পৌঁছে যায়। এই ডায়ালিসিস করার সময় শরীর থেকে অনেক অনেক প্রয়োজনীয় জিনিসও আমরা লস করি আর কি, বেরিয়ে যায় আর কি। যেমন দূষিত পদার্থ বেরিয়ে যায়, সেরকম প্রয়োজনীয় যেগুলো খাদ্যের উপাদান, যেমন যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডস, ভিটামিনস, এগুলো আমরা লস করি। এবং একটা কোয়ান্টিটিও, যেমন একটা হিমোডায়ালিসিস যদি 4 ঘন্টা করা হয়, তার শরীর থেকে 10-12 গ্রাম প্রোটিন লস হয়, অ্যামাইনো অ্যাসিড বা ডাইপেপটাইড লস হয়। পেরিটোনিয়াল ডায়ালিসিসেও 5-6 গ্রাম করে প্রোটিন লস হয় একটা সারাদিনে ডায়ালিসিস করলে। এবং ডায়ালিসিস এক ক্যাটাবলিক প্রসেস, ডায়ালিসিসে না তার সঙ্গে যদি কোনো ইনফেকশন থাকে, এখন এটা একটা অনেক বিস্তৃত ব্যাপার, আলোচনার বিষয়, কোনো মানুষের কখন কতটা ক্যালোরির প্রয়োজন। কারোর যদি অসুখ হয়, ইন্টারকারেন্ট ইনফেকশন, তার বডিতে ক্যাটাবলিজম অনেক বেড়ে যায়, প্রোটিন ব্রেকডাউন অনেক বেড়ে যায়, তার এনার্জির রিকোয়ারমেন্ট বেড়ে যায়, প্রোটিন তাকে বেশি খেতে হয়। কারোর কোনো অপারেশন হলো, সার্জিক্যাল অপারেশন বা কোনো ট্রমা, ইঞ্জুরি, বার্ন, এরপরে হাই প্রোটিন প্রয়োজন হয়, তখন শরীরের গঠনের জন্য বা রিপেয়ারের জন্য, টিস্যু রিপেয়ারের জন্য। তা সেই অবস্থাতে অত স্ট্রিক্ট প্রোটিন রেস্ট্রিকশন করলে তো কাউন্টার প্রোডাক্টিভ হবে, বুঝতে পেরেছেন? এই জন্য দেখা গেছে যারা ডায়ালিসিস করছেন, তারা যদি আন্ডারওয়েট হন, তারা যদি ক্যাটেকটিক বা অলরেডি তারা এমাসিয়েটেড, ম্যালনারিস্ট, তাদের ক্ষেত্রে প্রোটিন অনেকটাই বেশি খেতে হবে। এটা হিসাব আছে। এটা হচ্ছে যারা ডায়ালিসিস করছেন, তখন প্রোটিন ইনটেক হিমোডায়ালিসিসের ক্ষেত্রে দিতে হবে 1.2 গ্রাম পার কেজি অফ বডি ওয়েট পার ডে। পি ডায়ালিসিস স্টেজে আমরা বলছিলাম 0.6 থেকে 0.8 গ্রাম পার কেজি অফ বডি ওয়েট পার ডে প্রোটিন ইনটেক। ডায়ালিসিসের ক্ষেত্রে প্রোটিন ইনটেক হবে 1.2 গ্রাম পার কেজি পার ডে, মানে যথেষ্ট পরিমাণে প্রোটিন খেতে হবে। এই প্রোটিন সম্বন্ধেও মানুষের অনেক ধারণা নেই। প্রোটিন যেটা বলে আমরা খাচ্ছি, এটা পুরোটা তো প্রোটিন নয়। আমরা যদি 100 গ্রাম মাছ খাচ্ছি, 100 গ্রাম মাছের মধ্যে 100 গ্রাম তো প্রোটিন নেই। প্রোটিন হচ্ছে কত, 18 থেকে 20-22, ম্যাক্সিমাম কিছু কিছু
মাছে কম, যেমন হচ্ছে ধরুন রুই কাতলাতে 18-19 গ্রাম প্রোটিন। 100 গ্রাম রুই মাছ বা কাতলা মাছ খেলে আমরা 19 গ্রাম ম্যাক্সিমাম প্রোটিন পেতে পারি, বুঝতে পেরেছেন? আবার ধরুন 100 গ্রাম চিকেন খেলে 22 গ্রাম প্রোটিন পেতে পারি, ঠিক আছে? চিংড়ি মাছে ওইরকম প্রায় 22-23 গ্রাম প্রোটিন থাকে। ডিমের সাদা অংশ, এগ অ্যালবুমিন যেটা বলে, হোয়াইট পার্ট অফ দি বয়েলড এগ, একটা প্রমাণ সাইজের আমাদের দেশি মানে আমাদের মুরগির ডিম যে বা ব্রয়লার মুরগি যাই হোক মানে পোলট্রির মুরগি যেটা, তার একটা ডিমে ম্যাক্সিমাম খুব বেশি হলে 4 থেকে 5 গ্রাম অ্যালবুমিন প্রোটিন থাকে, পিওর অ্যালবুমিন, খুব ভালো কোয়ালিটির প্রোটিন। তাই একটা মানুষকে যদি 1.2 গ্রাম পার কেজি পার ডে প্রোটিন খেতে হয়, তাকে যথেষ্ট পরিমাণ প্রোটিন খেতে হবে। সেটা মানুষের আইডিয়া নেই, সে হচ্ছে আমি 50 গ্রাম বা 100 গ্রাম মাছ খাচ্ছি, অনেক প্রোটিন খাচ্ছি। 100 গ্রাম মাছে তো আপনি পাচ্ছেন 19 গ্রাম প্রোটিন, বা খুব বেশি হলে 20 গ্রাম প্রোটিন পাচ্ছে। আপনার যদি 50 কেজি ওজন হয়, 50 ইন্টু 1.2 মানে কত? 60 গ্রাম প্রোটিন দরকার, তাই তো? এখন ধরুন আমরা যে খাদ্য, সব খাদ্যে কিছু কিছু প্রোটিন থাকে, যেমন রাইস বা আটাতে প্রায় 4.5 গ্রাম প্রোটিন থাকে, 100 গ্রাম চালে 4.5 গ্রাম প্রোটিন থাকে। 100 ml মিল্কে, খাঁটি দুধ হলে, ওতেও প্রায় 4 গ্রাম প্রোটিন থাকে। ডালে প্রোটিনের মাত্রা খুব বেশি থাকে, ডাল, ঠিক আছে? 100 গ্রাম যদি সোয়াবিন হয়, উন্নত মানের সোয়াবিন চাঙ্ক যেগুলো, ওতে 40 গ্রাম পর্যন্ত প্রোটিন থাকে। ডালেও ধরুন প্রোটিন থাকে ভালোই, কিন্তু সেগুলো হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন। কিন্তু যারা ভেজিটেরিয়ান তারা তো দুধ আর ডাল ছাড়া উপায় নেই। কেউ যদি দই খায় তাতেও প্রোটিন পাবে, মানে ওই সব কিছু মিলে টোটাল প্রোটিন। তাও যদি অনেক ডেফিসিয়েন্সি হয়, যদি আন্ডার নারিশড হয়, আন্ডার ওয়েট হয়, তো প্রোটিন সাপ্লিমেন্ট পাওয়া যায়। যেমন হচ্ছে আপনার মিল্কের, যারা ভেজিটেরিয়ান তার জন্য মিল্ক প্রোটিনের সাপ্লিমেন্ট পাওয়া যায়। যারা এগ ইটার তাদের কাছে ডিমের কুসুম বাদ দিয়ে সাদা অংশ বা অ্যালবুমিনের পাউডার পাওয়া যায়, বুঝতে পেরেছেন? যদি খুব কস্টলি, সেটা অ্যাফোর্ড করার থেকে এমনি অরিজিনাল ডিমের সাদা খাই ভালো। এইভাবে তাকে সব কিছু থেকে কিছু কিছু প্রোটিন সে পাবে, বুঝতে পেরেছেন? সব সামগ্রিকভাবে সব প্রোটিন মিলে তাকে 1.2 গ্রাম পার কেজি অফ বডি ওয়েট পার ডে প্রোটিন খেতে হবে। এগুলো খাওয়ার ফলে কি হবে? তার ওয়েল হেলথ মেনটেন হবে, সে রোগ প্রতিরোধ ক্ষমতা পাবে, কারণ রোগ প্রতিরোধের জন্য ক্ষমতা অ্যান্টিবডি তো প্রোটিন, আইজিজি, আইজিএম, আইজিএ, যেগুলো মানে কমপ্লিমেন্ট সিস্টেম, সবই প্রোটিন। রোগের যে অ্যান্টিবডি তৈরি হয়, রোগের বিরুদ্ধে অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিজেন অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডিগুলো সব প্রোটিন। আমাদের বডি গঠন করতে প্রোটিন লাগে। আমাদের বডিটা তো যত মাসেল শুধু নয়, যত ভিসেরা, সব প্রোটিন দিয়ে তৈরি। আমাদের শরীরে যে হরমোনগুলো আছে, ইনসুলিন হরমোন, গ্লুকাগন, এগুলো প্রোটিন, গ্রোথ হরমোনও প্রোটিন, বুঝতে পেরেছেন? এবং বেশিরভাগ এনজাইমই হচ্ছে প্রোটিন, যেগুলো বিভিন্ন শরীরে হজমের জন্য বা বিভিন্ন কাজে লাগে, বিপাকীয় ক্রিয়া। অতএব প্রোটিন ছাড়া মানুষ বাঁচে না, ওই জন্য প্রোটিন খেতেই হবে। ডায়ালিসিস করলে তখন প্রোটিন বেশি খেতে হয়। পেরিটোনিয়াল ডায়ালিসিসেও 1.3 গ্রাম পার কেজি পার ডে প্রোটিন খেতে হবে। এবার যদি তার মধ্যে কারো ইনফেকশন হয়, ডায়ালিসিস পেশেন্টদের অপারেশনের প্রয়োজন হতে পারে, পোস্ট অপারেটিভ পিরিয়ডে প্রোটিন বেশি খেতে হবে। এইবার এমন কিছু পেশেন্ট থাকতে পারে যাদের মুখে খাওয়ার ক্ষমতা নেই, সে অজ্ঞান বা আনকনসিয়াস, তখন তাকে রাইস টু ফিডিং যেমন করা হয়, অথবা প্যারেন্টাল নিউট্রিশন দেওয়া হয়, টোটাল প্যারেন্টাল নিউট্রিশন। তাতে অ্যামাইনো অ্যাসিড দেওয়া হয়, ফ্যাটি মালশন দেওয়া হয়, গ্লুকোজ দেওয়া হয়। এইগুলোকে বলা হয় টোটাল প্যারেন্টাল নিউট্রিশন। কোনো মোটা ভেনের মধ্যে চ্যানেল করে তার মধ্যে দিয়ে সিলিকনাইজড রাবারের ক্যাথেটার দিয়ে দেওয়া হয়, তার মধ্যে দিয়ে। এখন সবই পাওয়া যায়, যদিও কস্টলি, সব ব্যাগে সব স্টেরাইল ফর্মেই পাওয়া যায় বিভিন্ন রকমের প্যারেন্টাল নিউট্রিশন। একটা পিরিয়ডের জন্য, যতক্ষণ সে জ্ঞান না ফিরছে, যখন খেতে পারছে না, তবে যখনই সে খেতে পারবে তখন রাইস টিউব দিয়ে খাওয়ানো হবে, রাইস টিউব ফিডিং নর্মাল। অর্থাৎ কিডনি রোগী, তার খাদ্য তালিকা বা ডায়েট কি হবে, একজন ডায়ালিসিস পেশেন্ট তার খাদ্য তালিকা ডায়েট কি হবে, এ নিয়ে বিস্তারিত আলোচনা করলেন অধ্যাপক ডক্টর দেবব্রত সেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এর পরেও, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান।